প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধনের তৃতীয় পর্বে পৃষ্ঠা 47 হতে। তোমরা যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম ও দ্বিতীয় পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করব 47 পৃষ্ঠার সেশন 5 আগের সেশনগুলো থেকে প্রাপ্ত তথ্যগুলো শ্রেণীকরণ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও, কারণ শিখন হবে অভিজ্ঞতায়, মূল্যায়ন হবে যোগ্যতায়। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমরা ইতিমধ্যে তথ্য আদান প্রদানের ঝুঁকির উপর 2টি ক্লাস করে ফেলেছি। আমরা একটি জরিপ পরিচালনা করেছি, আবার একজন বিশেষজ্ঞের মতামত নিয়েছি। এর মাধ্যমে আমাদের অনেকগুলো ঝুঁকি শনাক্ত হয়ে গেছে। এবার প্রাপ্ত ঝুঁকিগুলোর আমরা একটি তালিকা তৈরি করব। তালিকায় আমরা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি আলাদা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা এখানে ছক দেখতে পাচ্ছি, ডিজিটাল মাধ্যমের ঝুঁকি আর হচ্ছে যে ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি, এরকম একটা ছক দেখতে পাচ্ছি। ডিজিটাল মাধ্যমের ঝুঁকি 1, এসএসসি পরীক্ষা সম্পর্কিত একটি ভুল খবর আমার অভিভাবকের ফোনে এলো, আমি তা যাচাই না করে আমার সব বন্ধুর অভিভাবকের ফোনে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে যে একটা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এবার ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি দেখো, এসএসসি পরীক্ষা নিয়ে একটি ভুল খবর আমি বিদ্যালয়ে আসার পথে জানতে পারলাম, আমি যাচাই না করে বিদ্যালয়ে এসে আমার সব বন্ধুকে জানিয়ে দিলাম। এটা হচ্ছে যে কি, যে ডিজিটাল নয় অর্থাৎ সাধারণ মাধ্যমের ঝুঁকি। এরপরে 2 নাম্বার ডিজিটাল মাধ্যমের ঝুঁকি দেখো, আমার অভিভাবকের ইমেল ঠিকানায় একটি ইমেল এলো যেখানে লেখা আপনি একটি লটারি জিতেছেন, এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিন। আমার অভিভাবক তার অ্যাকাউন্টের সব তথ্য দিয়ে দিলেন। তাহলে এভাবে কিন্তু অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। এটা হচ্ছে একটা ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এবার ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি 2 নাম্বারটা পড়ব। ফটোকপির দোকানে আমার জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ফটোকপি ফেলে এলাম, এতে করে আমার জন্ম নিবন্ধন নাম্বার এবং আমার জন্ম তারিখ এটা কিন্তু অন্যরা জেনে যাবে। এটা হচ্ছে যে ডিজিটাল নয় সাধারণ মাধ্যমের ঝুঁকি। তাহলে 2টা ডিজিটাল এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি তোমাদেরকে দিয়ে দেওয়া হলো। 3, 4, 5 এই 3টা ডিজিটাল ঝুঁকি এবং সাধারণ মাধ্যমের ঝুঁকি তোমাদেরকে এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে নমুনা উত্তরটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। 3 নাম্বার থেকে নমুনা উত্তরগুলো দিয়ে দিলাম। দেখো, বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সময় সাইবার অপরাধীদের কাছে তথ্য পাচার হয়ে যেতে পারে। কি লিখলাম? বিনামূল্যে ওয়াইফাই ব্যবহারের সময় সাইবার অপরাধীদের কাছে তথ্য পাচার হয়ে যেতে পারে। এটা হচ্ছে যে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এরপরে ডিজিটাল নয় অর্থাৎ সাধারণ মাধ্যমের ঝুঁকি হচ্ছে কি, ব্যক্তিগত তথ্যের ব্যাগটি বাজারে কিংবা দোকানে ফেলে এলাম, অর্থাৎ ব্যক্তিগত যে তথ্যের কাগজপত্রগুলো ছিল যে ব্যাগের মধ্যে, সেই ব্যাগটা বাজারের মধ্যে ফেলে এলাম, এতে করে কিন্তু যে আমার ব্যক্তিগত তথ্যগুলো অন্যরা জেনে যেতে পারে। এবার 4 নাম্বার যে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি, ইমেইলে ব্যক্তিগত তথ্য কিংবা সংযুক্তি যোগ করার পরে ভুল ঠিকানায় ইমেল পাঠিয়ে দিলে। এবার তথ্যগুলো সব যোগ করার পরে যদি আমরা
অন্য কোনো ভুল ঠিকানায়, ভুল ইমেল ঠিকানা যদি পাঠিয়ে দিই, কিন্তু সেটা আমার তথ্যগুলো অন্যের হাতে চলে যাবে। অর্থাৎ যেখানে পাঠানোর কথা ছিল সেখানে না গিয়ে অন্যজনে সেই তথ্যগুলো পেয়ে যাবে। এবার যে ডিজিটাল নয় অর্থাৎ সাধারণ মাধ্যমের ঝুঁকি, শিক্ষা বোর্ডের তথ্য পাঠাতে গিয়ে প্রাপকের ঠিকানা ভুল দিলে, এখানে ঠিকানা আকার হবে একটা, ঠিকানা ভুল দিলে, তাহলে শিক্ষা বোর্ডের তথ্য পাঠাতে গিয়ে যদি প্রাপকের ঠিকানা ভুল দিলে সেটা কিন্তু ভুল ঠিকানায় চলে যাবে। ভুল ঠিকানায় চলে গেলে কিন্তু যে আমার তথ্যগুলো হ্যাক হয়ে যেতে পারে। এবার 5 নাম্বার, 5 নাম্বারটা দেখো এবার, যে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি, একজন অপরিচিত ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলল আপনার বিকাশ অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করতে আপনার পিন নম্বরটি দেন। আপনি তথ্য যাচাই না করে তাকে পিন নম্বর দিয়ে দিলেন। তাহলে এটা কিন্তু একজন অপরিচিত ব্যক্তিকে যে পিন নাম্বার দিয়ে দেওয়া মানে হচ্ছে যে বিকাশ অ্যাকাউন্ট পুরোটা হ্যাক হয়ে যাওয়া। তাহলে এখানে এটা কিন্তু ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এটা ডিজিটালি কি হয়ে যাবে, অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে, বিকাশের যা টাকা পয়সা আছে সবকিছু কিন্তু হ্যাক হয়ে যাবে, সবকিছু চলে যাবে। এরপরে যে ডিজিটাল নয় অর্থাৎ সাধারণ মাধ্যমের ঝুঁকি, বিদ্যালয়ে জানতে পারলাম শুধুমাত্র নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। আমি তথ্যটি যাচাই না করে যথাসময়ে টিকার জন্য রেজিস্ট্রেশন করিনি, তাই পরবর্তীতে রেজিস্ট্রেশন করতে অনেক কষ্ট হয়েছে। এখন যে আমি তথ্যটা ভালো করে পড়লাম না, হ্যাঁ, না পরে রেজিস্ট্রেশন করলাম না, তাতে কিন্তু আমি আর টিকাটা দিতে পারি নাই। তাহলে পরে হয়তো বা দিতে পারলেও সেটা অনেক কষ্টের মাধ্যমে দিতে হয়েছে। তাহলে নিশ্চয় তোমরা বুঝতে পারছো ডিজিটাল মাধ্যমের ঝুঁকি এবং ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি কিরকম, সে সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়ে গেছো। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠায় দেখো, এই তালিকাটি আমাদের 10 মিনিটে শেষ করতে হবে। তালিকাটি তৈরি হয়ে গেলে একে একে কয়েকজন শ্রেণীকরণ করা ঝুঁকিগুলোর একটি করে ঝুঁকি নিচের ম্যাপের মতো করে বোর্ডে লিখব এবং সবাই নিজের করা তালিকাটির সঙ্গে মিলিয়ে নেব। তথ্য আদান প্রদানে ঝুঁকি। তথ্য আদান প্রদানের ঝুঁকি হচ্ছে যে দুই ধরনের বা দুই রকমের বা দুই প্রকারের। কি কি? ডিজিটাল মাধ্যমের ঝুঁকি, আর একটা হচ্ছে যে ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি। এবার ডিজিটাল মাধ্যমের ঝুঁকির মধ্যে কি কি থাকতে পারে সংক্ষেপে আমরা একটু লিখে নিই, এবং ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকির মধ্যে কি কি থাকতে পারে সেগুলো লিখে নিতে পারি। ডিজিটাল মাধ্যমের ঝুঁকির মধ্যে থাকতে পারে যে মোবাইল ফোন। কি থাকতে পারে? মোবাইল ফোন। আমরা মোবাইল ফোন লিখতে পারি, মোবাইল ফোন, এটা ডিজিটাল মাধ্যমের একটা ঝুঁকি। এরপরে ইমেল হতে পারে, ইমেল। এরপরে আরো আছে ফেসবুক, লিখতে পারি আমরা ফেসবুক। তারপর ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলো আসতে পারে, ওয়েবসাইট। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। আরো আছে তোমার এখানে হতে পারে ইমেল, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটার, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এগুলো সবগুলো ডিজিটাল মাধ্যমের ঝুঁকি। এবার ডিজিটাল নয় বা সাধারণ মাধ্যমের ঝুঁকি, সেগুলো কি হতে পারে? সেগুলোর মধ্যে থাকতে পারে মনে করো চিঠি, মুখের কথা, হ্যাঁ, এখানে চিঠি হতে পারে। তারপর হচ্ছে কি মুখের কথা হতে পারে, হ্যাঁ, মানুষ অনেক সময় মুখের কথার মাধ্যমে কিন্তু ছড়ায়। এরপরে মুখের কথার সাথে শোনা কথা হতে পারে, শোনা কথা, হ্যাঁ, এগুলো হচ্ছে যে কি সাধারণ মাধ্যমের ঝুঁকি। অর্থাৎ এখানে শোনা কথার মধ্যে আরো থাকতে পারে যে গুজব,
অনেকে গুজব ছড়ে না, এগুলোর মাধ্যমে কিন্তু যে ক্ষতি হতে পারে। গুজব ছড়ানোর মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়। এবার চলো আরো সামনের দিকে আগাই। এতক্ষণে আমরা বুঝে গিয়েছি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোন মাধ্যমে কি কি ঝুঁকি থাকতে পারে। ডিজিটাল মাধ্যম এবং সাধারণ মাধ্যমের ঝুঁকিগুলো কিছুটা আলাদা। এই দুটি মাধ্যমের ঝুঁকি সম্পর্কে জানতে নিচের ঘরের বর্ণনাটি পরে দেখতে পারো। আমরা এবার সাধারণ মাধ্যমের ঝুঁকি বনাম ডিজিটাল মাধ্যমের ঝুঁকি নিয়ে আমরা একটা বক্সের মধ্যে পড়া বর্ণনাটা পড়ব। চলো এবার আমরা বর্ণনাটা একটু পড়ে নিই। তথ্য আদান প্রদানের জন্য আমাদের বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয়। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের মুখের ভাষা বা ইশারা। এছাড়া সংকেত, লিখিত বক্তব্য বা চিঠির মাধ্যমেও আমরা তথ্য আদান প্রদান করে থাকি। কিন্তু প্রযুক্তি আবিষ্কারের ফলে আমরা টেলিফোন, ইন্টারনেট, ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কম সময়ে অনেক বেশি তথ্য আদান প্রদান করি। এতে আমরা দ্রুত তথ্য পৌঁছাতে পারলেও এই মাধ্যমগুলোতে ঝুঁকির পরিমাণও বেশি। কাজেই কেউ যদি ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করে তাহলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের উপকার করা সম্ভব। একইভাবে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে খুব কম সময়ে অনেক বেশি মানুষের ক্ষতি করা যায়। চলো এবার আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠা দেখো এবার। মনে করি একজন লবণ ব্যবসায়ী ভুল করে প্রয়োজনের তুলনায় বেশি লবণ আমদানি করে ফেলেছে। এত বেশি লবণ এনেছে যে সেটি অনেক দিন ধরে মজুত করে রাখার যথেষ্ট জায়গাও তার নেই। এখন সে চিন্তা করলো কিভাবে এই লবণ দ্রুত বিক্রি করে ফেলা যায়। তাই সে একটি ফন্দি পাতল। সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি একটি গুজব ছড়িয়ে দিল। এটি বলে যে আগামীকাল থেকে লবণের দাম 5 গুণ বেড়ে যাবে, কারণ যে দেশ থেকে লবণ আমদানি করা হতো সে দেশ আর লবণ বিক্রি করবে না। পুরো দেশের অনেক মানুষের মধ্যে লবণ কিনে রাখার হিড়িক পড়ে গেল। এভাবে সেই অসাধু ব্যবসায়ী তার সব লবণ অনেক উচ্চ মূল্যে বিক্রি করে দিল। আমরা একবার ভেবে দেখি, যদি এই ইন্টারনেট সেবা বা প্রযুক্তি না থাকতো তাহলে ওই অসাধু ব্যবসায়ী কি এত দ্রুত মানুষকে ঠকাতে পারত? তাই বলে প্রযুক্তি যে খারাপ তা কিন্তু বলা যাবে না। প্রযুক্তির কল্যাণে আমরা এত আধুনিক জীবন যাপন করতে পারছি কারণ যুগে যুগে অনেক ভালো মানুষ, ভালো বিজ্ঞানী, ভালো আবিষ্কারক এখানে অবদান রেখে গেছেন। আমরা সবাই আগামী দিনের ভালো মানুষদের একজন হতে চাই। আমরা যদি এই অসাধু ব্যবসায়ীর বুদ্ধিটা একটু গভীরভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু আমাদের যে এই অবস্থা হতো না। অর্থাৎ আমরা কিন্তু লবণ কেনার জন্য সবাই একদম যে উদ্গ্রীব হতাম না। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার সেশন 6, তালিকায় প্রাপ্ত ঝুঁকিসমূহ দ্বারা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে কিনা তা শনাক্ত করা। আমরা জরিপ থেকে প্রাপ্ত ফলাফল এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে কিছু ঝুঁকি চিহ্নিত করে তালিকা তৈরি করেছি। সেটিকে আবার আমরা ডিজিটাল এবং সাধারণ এই দুটি ভাগে ভাগ করেছি। এবার আরেকটি ব্যাপার বিবেচনা করতে পারি। আমরা বলছিলাম ডিজিটাল মাধ্যমে একটি ভুল তথ্য চলে গেলে সেটি কতটা ক্ষতিকর হতে পারে, তাই না? আমরা যখন সচেতনতার জন্য মানববন্ধন করব তখন আমরা আরেকটি বিষয় নিয়েও সচেতন করতে পারি। সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য যদি ভুল মাধ্যমে, ভুল জায়গায় বা ভুল ব্যক্তির কাছে চলে যায় তাহলে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা বা ঝামেলার সম্মুখীন হতে হয়। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের পৃষ্ঠা দেখো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি রোমানার ব্যক্তিগত ডায়েরি
তার অনুমতি ছাড়া পড়া উচিত না। হ্যাঁ, কারো ব্যক্তিগত ডায়েরি তার অনুমতি ছাড়া অবশ্যই পড়া উচিত নয়, কারণ সেখানে তার ব্যক্তিগত অনেক তথ্য থাকতে পারে, যে তথ্যগুলো হয়তোবা তার অগোচরে আমরা পড়লে কিন্তু আমরা তার তথ্যগুলো জেনে নিতে পারি, যেটা কোনোভাবেই ভালো না। নিচের ঘটনাটি আমরা নীরবে পড়ি। এখানে একটা ঘটনা দিয়েছে, সেই ঘটনাটা বলছে কি নীরবে পড়ার জন্য। আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। জুয়েল গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতার শুরুতেই আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় এবং উঠে দৌড় শুরু করে। তখন তার বিদ্যালয়ের প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক তার পড়ে যাওয়ার ছবি তোলে এবং পরে তার সম্মতি ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে দেয়। জুয়েলের বাবা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে জুয়েলকে জানায়, ওই ছবিতে অনেকে ভালো ও উৎসাহমূলক মন্তব্য করলেও কারো কারো মন্তব্য তার কাছে খুবই নেতিবাচক মনে হয়েছে। এতে জুয়েল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে এবং বিষয়টি বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষককে জানায়। শিক্ষক তাৎক্ষণিকভাবে যে ছবিটি ছড়িয়ে দিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে নিতে বলেন। ছবিটি সরিয়ে নেওয়ার পরও বিষয়টি নিয়ে জুয়েল এখনো কিছুটা বিষণ্ণ। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠা দেখো, ভেবে দেখি তো এই ঘটনার মতো আমার জীবনেও কি এমন কোনো কিছু ঘটেছিল কিনা। এখানে কি ধরনের তথ্যের আদান প্রদান হয়েছে? এখানে কিন্তু ব্যক্তিগত তথ্যগুলো আদান প্রদান হয়েছে। ঠিক আছে, চলো এবার আরো সামনের দিকে আগাই। ব্যক্তিগত গোপনীয় তথ্য। ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয়, আর তখনই ওই তথ্যগুলো হয়ে যায় ব্যক্তিগত গোপন তথ্য। তাহলে আমাদের বুঝতে হবে কখন এটি তথ্য ঝুঁকির কারণ হয়ে যায়। আমার নাম, এটি একটি ব্যক্তিগত তথ্য, কিন্তু এটি সবাই জানতে পারে, গোপন করার কিছুই নেই। আসলে কি তাই? আমি কি রাস্তায় অপরিচিত একজন আমার নাম জিজ্ঞেস করলে তাকে সঙ্গে সঙ্গে আমার নাম বলি? বলি না। আমরা কিন্তু তাকে আগে জিজ্ঞেস করি, তিনি কেন আমার নাম জানতে চাইছেন, তিনি কে, তাই না? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ যাকে আমি তথ্যটি দিচ্ছি সে কতটা বিশ্বস্ত সেটি আমরা যাচাই করি। একইভাবে আমার অভিভাবকের মোবাইল নম্বর কোনো অসৎ উদ্দেশ্য আছে এমন ব্যক্তির হাতে গেলে কি হতে পারে? আমার অভিভাবককে কোনো বিপদের ভয় দেখিয়ে ওই ব্যক্তি অর্থ আত্মসাৎ করতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা বুঝতে পারলাম মাধ্যম বা ব্যক্তিভেদে আমাদের যে কোনো ব্যক্তিগত তথ্যই ব্যক্তিগত গোপন তথ্য হতে পারে। চলো এবার আরো সামনের দিকে আগাই। কেস স্টাডিতে জুয়েলের ক্ষেত্রে তথ্য আদান প্রদানে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন হয়েছে। আগের সেশনগুলোতেও আমরা অনেক ঝুঁকি চিহ্নিত করেছিলাম। সেসব ঝুঁকি সবই কিন্তু ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন নয়। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকিগুলোর জন্য এবার আলাদা একটি তালিকা তৈরি করি। এই কাজটি আমরা দলে আলোচনা করে বের করব এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে ঝুঁকিগুলো মিলিয়ে দেখব। এই ব্যাপারে কোনো সহায়তা প্রয়োজন হলে আমরা শিক্ষকের সহায়তা নেব। চলো এবার আরো সামনের দিকে আগাই। উপস্থাপনার সময় দল প্রতিনিধি অবশ্যই ব্যাগকে দিবে চিহ্নিত সমস্যাটি কেন এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি। দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলা, যে জুয়েলের ছবিটা তোলা হয়েছিল। কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে? অনুমতি ছাড়া অন্য কারো কাছে নিজের ছবি প্রকাশ করার মানসিক বিপর্যয় আসা। এবার এখানে আরো 3টা ঘর খালি আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য এখানে সেগুলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী,
ছকটি আমি তোমাদের জন্য তৈরি করে দিলাম। ইমেল, আমাকে না জানিয়ে আমার এক বন্ধু আমার ইমেল আইডি একজন অসৎ প্রতিষ্ঠানকে দিয়েছে। বন্ধুর মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে, অর্থাৎ আমার ব্যক্তিগত তথ্যটি গোপন আর নেই, এটা গোপনীয়তা লঙ্ঘন হয়ে গেছে। এরপর হচ্ছে ছবি, ফেসবুকে আপনার ছবি রয়েছে, কোনো এক অসৎ ব্যক্তি আপনার ছবিটি নিল, এতে ব্যক্তিগত তথ্য ফাঁস হলো, অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য লঙ্ঘিত হলো, অর্থাৎ ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হলো। পাসওয়ার্ড, ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড কাউকে দিয়ে পরিবর্তন করতে নেই, এতে গোপনীয়তা লঙ্ঘন হয়। অর্থাৎ কাউকে দিয়ে যদি পাসওয়ার্ড পরিবর্তন করা হয়, যিনি পাসওয়ার্ড চেঞ্জ করেন তিনি ওই পাসওয়ার্ডটা মুখস্থ করে ফেলেন, তাতে করে পরবর্তীতে যে তুমি যদি কাউকে দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করাও, তুমি আর ওই যেটার পাসওয়ার্ড চেঞ্জ করছো সেই পাসওয়ার্ড কিন্তু যাকে দিয়ে চেঞ্জ করেছো সে কিন্তু জেনে গেছে, তাতে করে তোমার যে গোপনীয়তা কিন্তু সে জেনে গেছে, এতে করে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন হয়। আশা করছি তোমরা খুব ভালো মতো আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যেহেতু বুঝতে পেরেছো, আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী আগামী ক্লাসে সেশন 7 থেকে শুরু করব, অর্থাৎ সেশন 7 তথ্য আদান প্রদানে ঝুঁকিগুলো মোকাবিলার জন্য কর্ম পরিকল্পনা তৈরি। ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এর 4র্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে ডিজিটাল প্রযুক্তির অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি, এবং ডিজিটাল প্রযুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও, আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা 4 তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এর 4র্থ পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।